নমস্কার, বেঙ্গল স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে নতুন সিলেবাস নিয়ে আমরা সকলেই কনফিউজড রয়েছি। আমরা অনেকের কাছে এরকম প্রশ্ন পাচ্ছি যে নতুন সিলেবাসের জন্য অপেক্ষা করব স্যার, নাকি পুরনো সিলেবাসেই পড়া শুরু করব, শুরু করলেও কোন জায়গাটা থেকে পড়া শুরু করব, জুনের পরীক্ষা কি নতুন সিলেবাসে হবে নাকি পুরনো সিলেবাসে হবে, এরকম নানা প্রশ্ন তোমাদের কাছ থেকে আমরা পাচ্ছি। এবং সেই জন্য আমাদের মনে হলো এরকম একটা বিষয় নিয়ে তোমাদের কাছে আমাদের হাজির হওয়া উচিত। এবং আজকের আলোচনায় আমরা এই সমস্ত জিজ্ঞাসার সমাধান করব। দেখো, আমরা বাংলা সাহিত্যের স্টুডেন্ট, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমরা কোন দিক থেকে পড়বো। দেখো, বাংলা সাহিত্যের স্টুডেন্টদের কিন্তু এরকম ধরনের প্রশ্ন করাটা সমীচীন নয়, কারণ আমরা যারা পরীক্ষার্থী, নেট পরীক্ষার্থী, তাদের এটুকু আমরা অবশ্যই জানি যে বাংলা সাহিত্যের এমন কিছু বিষয় রয়েছে যে সেগুলি কোনোভাবেই চেঞ্জ করার বিষয় নয়। এই প্রশ্নের কোনো ভিত্তিই হতে পারে না, কারণ আমরা সাহিত্যের ছাত্রছাত্রীরা যারা নেট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, তাদের অন্তত এটা বোঝা উচিত যে বাংলা সাহিত্যের এমন কিছু টপিক যেগুলো চেঞ্জ হওয়ার নয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়, যদি আমরা ধরেও নিই যে আগামী জুন মাসের পরীক্ষা নতুন সিলেবাসে হবে, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। কেন? কারণ ইউজিসির চেয়ারম্যান একটি টুইট করে জানিয়েছিলেন যে এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি অনুযায়ী নেটের সিলেবাস পরিবর্তন হবে, অর্থাৎ কলেজে পাঠ্য বিষয়গুলোকে সামগ্রিক সামঞ্জস্যভাবে নেট সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? বিষয়টি হচ্ছে, যদি তোমাদের অনেকের জানা না থাকতে পারে, আমরা এই জগদীশ কুমার অর্থাৎ ইউজিসির যে চেয়ারম্যান, তার যে পোস্ট, সেই পোস্টে দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে তিনি কি বলেছেন। হাউএভার, আফটার লঞ্চিং দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি ইন 2020, দেয়ার হ্যাভ বিন কনসিডারেবল ডেভেলপমেন্টস ইন হায়ার এডুকেশন টু ইম্পার্ট মাল্টিডিসিপ্লিনারি কারিকুলা অ্যান্ড হলিস্টিক এডুকেশন। ঠিক আছে, তার মানে এনইপি অনুযায়ী আমাদের এই নেট সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, সব কিছু রিভাইজড। এখানে কি বলেছে? চেঞ্জ নয়, কিন্তু তোমার শব্দটা দেখো, ইউজিসি সেট টু রিভাইজ নেট সিলেবাস। রিভাইজ করা হবে, পরিবর্তন করা হবে না। এটা নিয়ে নানা রকম কনফিউশন তৈরি হয়েছে। এই রিভাইজ এবং চেঞ্জের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। তারপরে আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি জরুরি, আরেকটা অঙ্ক আছে এখানে। সেই অঙ্কটা হচ্ছে আমরা পরের বেড়াতে যাব, যেখানে বলছেন কুমার সেড দ্যাট candidates will be given sufficient time before this new syllabus is introduced in UGC NET so that the changeover happens smoothly. পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে স্মুথভাবে এটা করা হবে। সেই জন্য তোমাদের চিন্তার কোনো কিছু নেই। আমরা যদি একটু এদিকটায় তাকাই যে নতুন সিলেবাসে পরীক্ষা হবে কিনা, পুরনো সিলেবাসেই পড়া শুরু করবো কিনা, দেখো এমন কিছু কিছু জায়গা আছে। আমরা নেট সিলেবাসটা, পুরনো নেট সিলেবাসটাই আমরা একবার দেখি। ঠিক আছে, যে পুরনো নেট সিলেবাসে কী আছে? বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। তোমরা এখানে যদি একটু লক্ষ্য করে দেখো যে প্রাচীন ভারতীয়, মধ্য ভারতীয় এবং নবভারতীয় আর্য ভাষার কথা বলা হচ্ছে। এটা আমরা কলেজেও পড়েছি। তার মানে কি, কলেজে যে এনইপিটা সেট করা হয়েছে সেই অনুযায়ী নেট সিলেবাস করা হবে। আমরা আগে কি করতাম, যে নেট সিলেবাস অনুযায়ী আমরা কলেজ ইউনিভার্সিটিতে আমরা সিলেবাসটা দেখতে পেতাম, কিন্তু এখন উল্টো হবে। এখন নেট সিলেবাস কলেজে যে সমস্ত বিষয় পড়ানো হয় সেই জায়গাগুলোকে নেট আনার চেষ্টা করছে। তাহলে আমাদের কিছু কিছু ইউনিটের মধ্যে সেটার প্রভাব পড়বে, সব ইউনিটের মধ্যে পড়বে না। যেমন ভাষার ইতিহাস আমরা কলেজেও পড়েছি, এমএতেও পড়েছি। সেই জন্য এটার মধ্যে কোনো রকম প্রভাব পড়বে না। এটা কিন্তু যেরকম আছে আমাদের সবকটু সেরকমই পড়তে হবে। আমরা এটা দিয়ে শুরু করতেই পারি। আবার প্রাগআধুনিক বাংলা সাহিত্যে দেখো তোমাদের যে সমস্ত বিষয়গুলো আছে, চর্যাপদ। এবার হ্যাঁ, এটা কি হতে পারে যে চর্যাপদে দেখা গেল যে আমাদের যে এই 50টা পদ আছে, সেই 50টা পদের মধ্যে দেখা গেল যে আমাদের সেখান থেকে 30টি পদ নির্বাচন করে দেওয়া হলো, যেগুলো কলেজে বেশিরভাগ করে পড়ানো হয়। কলেজে তো সবটা পড়ানো হয় না, কলেজে পদ উল্লেখ করে দেওয়া থাকে। এই পদগুলো দেখা গেলো যে চর্যাপদ একটু সংকীর্ণ হয়ে গেল, এটা আমাদের ভালোই হবে। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনও কিন্তু আমাদের পড়তে হচ্ছে, যেহেতু আদিমধ্য বাংলার একটা আমাদের নিদর্শন, বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। তাহলে সেই হিসাবে কিন্তু আমাদের এটা গুরুত্ব থেকে যাচ্ছে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন আমাদের পড়তে হয়, তাহলে চর্যাপদও পড়তে হচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তন আমাদের পড়তে হচ্ছে। বৈষ্ণব পদাবলী ছাড়া তো বাংলা সাহিত্য একেবারে মৌলিক সাহিত্য, যেহেতু এটা তো বাদ দেওয়াই যায় না, বৈষ্ণব পদাবলীও পড়তে হচ্ছে। এবার চেঞ্জ কোথায় আসছে? চেঞ্জ হচ্ছে মঙ্গল কাব্য। দেখো গেল বিজয়গুপ্ত না পড়া আমাদের সিলেবাসে না যুক্ত হলো, দেখা গেলো কেতুকাদাস ক্ষেমানন্দ দেওয়া গেল, বা জগদীশ এর দেওয়া গেল, বা অন্য কোনো যে বিপ্রদাস পিপলাই আরও যারা যারা রয়েছেন, মনসা মঙ্গল লিখেছেন, তাদের একটা ধরে দেওয়া হলো। এই বিষয়টা আমরা ছেড়ে দিলাম। কবি কঙ্গন মুকুন্দ চক্রবর্তীর জায়গায় মানিক দত্তের চণ্ডীমঙ্গল ঢুকিয়ে দেওয়া হলো, কারণ মানিক দত্তের চণ্ডীমঙ্গল অনেক কলেজেই পড়ানো হয়। রামেশ্বর ভট্টাচার্য, শিবায়ন চাষপালা, ভারতচন্দ্র অন্নদামঙ্গল, এই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কিন্তু আমাদের থাকবেই, কারণ এইটা কিন্তু অনেক কলেজেই পড়ানো হয় এবং এই বিষয় কিন্তু আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। চৈতন্য জীবনী, বৃন্দাবন দাস, চৈতন্য ভাগবত, বা চৈতন্য ভাগবত যেহেতু বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ এই গ্রন্থ হিসেবের মধ্যে ধরা হয়, তাহলে চৈতন্য ভাগবতকেও পড়া যাচ্ছে। এবার চৈতন্য ভাগবত আমাদের এখানে কী করা আছে? আদিখণ্ড দেওয়া আছে। এবার আদিখণ্ডের জায়গায় দেখা গেল যে মধ্যখণ্ড বা গোটাটাই চৈতন্য ভাগবত পড়তে হচ্ছে, এরকম করে দিতে পারে।
কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতও কিন্তু আমাদের অনেক ইউনিভার্সিটি কলেজে আন্ডারে পড়ানো হয়, এবং কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের সিলেবাস থেকে বাদ যাবে না। আবার শ্রীকৃষ্ণ বিজয়ের মতো গুরুত্বপূর্ণ যে বইটি রয়েছে সেটাও কিন্তু আমাদের সিলেবাস থেকে বাদ যাবে না, এটা কিন্তু আমাদের থাকবে। এবার কৃত্তিবাসের রামায়ণ, কাশিরাম দাসের মহাভারত, দেখো এগুলো কিন্তু পুরনো সিলেবাসেও ছিল। তোমরা একটু লক্ষ্য করলে যারা জানো, তারা পুরনো সিলেবাস যদি ঘেটে দেখো তাহলে দেখবে রামায়ণও ছিল, মহাভারতও ছিল। হ্যাঁ, সেটা গোটাটা ছিল, কিন্তু এখানে কি করা হয়েছে, তোমাদের সংকীর্ণ করা হয়েছে আদিকাণ্ড, লঙ্কাকাণ্ড, আর এখানে মহাভারতে আদি পর্ব, বিরাট পর্ব, ভীষ্ম পর্ব, কিন্তু রামায়ণ মহাভারতও কিন্তু থাকবে। তাহলে এই জিনিসগুলোও কিন্তু আমাদের থাকছে, এটাও কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে, আরাকান রাজসভার সাহিত্যও কিন্তু আমাদের পড়তে হচ্ছে। দৌলত কাজী, লোটচন্দ্রানী, আলাউল পদ্মাবতী, এটা কিন্তু আমাদের কলেজে সেই বরাবর ছিল। 1+1+1 যখন সিস্টেম ছিল, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু এই জিনিসটা ছিল। সপ্তাপদাবলী কিন্তু রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য পড়তেই হবে। এবার ময়মোহন সিংহ গীতিকা, এটা কিন্তু আমাদের কোনো কলেজে সেরকম করে পড়ানো হয় না, এটা আমাদের নাও থাকতে পারে, সেটাকে আমরা আলাদা করে রাখতে পারি। তাহলে দেখো আমরা গোটা এই পুরো ইউনিট 1টা পাচ্ছি, এটা পড়তে হবে। প্রাগাধুনিক বাংলা সাহিত্যের মধ্যে কিছু কিছু জায়গা বাদ দিয়ে আমরা এই যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি, এই জায়গাগুলো কিন্তু আমাদের পড়তেই হচ্ছে। তারপরে আমরা কাব্য কবিতায় আসি। মেন চেঞ্জ যেখানে হওয়ার সেটা হচ্ছে এই কাব্য কবিতা, নাটক প্রহসন এবং উপন্যাসের যে ছোট গল্পের জায়গাটা রয়েছে, রবীন্দ্র সাহিত্যের জায়গাটা রয়েছে, সেই জায়গাটায় মূলত চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে। এবার এই যে মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য দেখতে পাচ্ছি, এটা আমাদের থাকবেই, এটা কলেজেও পড়ানো হচ্ছে, এমএতেও পড়ানো হচ্ছে, এটা আমাদের থাকবেই। কাজী নজরুল ইসলামও থাকবে, জীবনানন্দ দাসও থাকবে। এবার কোন কাব্যগ্রন্থের কোন কবিতা থাকবে সেটা আমাদের জানার বিষয়, সেই জন্য এগুলোকে আমি বাদ দিয়ে যেতে বলছি। কারণ আমাদের লেখক কবি ইম্পর্টেন্ট নয়, আমাদের কবিতাগুলো ইম্পর্টেন্ট, যে কোন কবিতা, সেই লেখকের কোন কবিতাগুলো থাকবে। আমরা যেমন এখানে একটা আন্দাজ করে নিতে পারি যে ঈশ্বরগুপ্ত থাকবে, মধুসূদন থাকবেন, বিহারীলাল থাকবেন, কাজী নজরুল থাকবেন, জীবনানন্দ থাকবেন, বিষ্ণুদে থাকবেন, অমিয় চক্রবর্তী থাকবেন, সুভাষ মুখোপাধ্যায় থাকবেন, শক্তি চট্টোপাধ্যায় থাকবেন। ঠিক আছে, এরা যেমন থাকবেন, কিন্তু তাদের কোন কাব্যের কোন কবিতা থাকবে সেই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন আছে, সেই জন্য এই জায়গাগুলো আমরা বাদ দিই। নকশা উপন্যাসদাই। এবার দেখা গেল বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ না দিয়ে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ দিয়ে দেওয়া হলো, যেটা পুরনো সিলেবাসে রাজসিংহ ছিল। রাজসিংহ কিন্তু অনেক কলেজেই পড়ানো হয়, বিষবৃক্ষ অনেক কলেজে পড়ানো হয়। বিষবৃক্ষও থাকতে পারে, বা বিষবৃক্ষর সঙ্গে রাজসিংহ অ্যাড করে দেওয়া হলো, এরকম হতে পারে। শরৎচন্দ্র থেকেও থাকবে। এবার কালীপ্রসন্ন সিংহ উত্তম পাচার নকশার মধ্যে যেহেতু উপন্যাসের ক্রমটা প্রথম শুরু হচ্ছে বাংলা সাহিত্যে, আমরা সকলেই জানি, সেই জন্য উত্তম পাচার নকশা এখানে দেওয়া হয়েছে। সেই হিসাবে উত্তম পাচার নকশা কিন্তু আমাদের কলেজেও কিছু কিছু জায়গায় পড়ানো হচ্ছে, তাহলে সেই হিসাবে উত্তম পাচার নকশাটা কিন্তু আমাদের থাকতে পারে। বিভূতিভূষণের পথের পাঁচালীর জায়গায় দেখা গেল আরণ্যক দিয়ে দেওয়া হলো। আরণ্যক কিন্তু অন্যান্য সিলেবাসে যেমন পিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরীক্ষায় পথের পাঁচালীটা আছে, আর পথের পাঁচালীটা থাকতেই পারে, পথের পাঁচালী অনেক কলেজে পড়ানো হয়, তাই না? তারপরে মানিক বন্দ্যোপাধ্যায় দেখা গেল আমাদের পুরনো যে নেটের সিলেবাস ছিল সেখানে পদ্মা নদীর মাঝে ছিল, এবার পুতুল নাচের ইতিকথা দেওয়া হয়েছে। এরপরে দেখা গেল চতুষ্কোণ দেওয়া হলো, বা অন্য কোনো উপন্যাস দেওয়া হলো, হতে পারে এরকম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখা গেলো গণদেবতা ঢুকিয়ে দেওয়া হলো, কারণ গণদেবতা অনেক কলেজে পড়ানো হচ্ছে। ঠিক আছে, সতীনাথ ভাদুরীর ঢোলাই চরিত মানুষের জায়গায় আগে যেমন পুরনো সিলেবাসে জাগরই ছিল, ঠিক আছে, অনেক কলেজে পড়ানো হতো। এইভাবে আমাদের এই জায়গাগুলো চেঞ্জ হবে, সেই জন্য আমরা এই জায়গাগুলোকে বাদ দিয়ে যেতে চাইছি। কারণ এই জায়গাটা হট করে যদি আমরা পড়া শুরু করি তাহলে হয়তো এগুলো চেঞ্জ হলেও হতে পারে। আর ছোট গল্পের জায়গাটাও তাই একইভাবে বলবো যে এই সমস্ত লেখকরা থাকতে পারেন, কিন্তু তার কোন কোন গল্পগুলো থাকবে সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অবশ্য কেউ এখনো অবধি জানে না যে কোনটা কোন দিক থেকে পরিবর্তন হবে। সেই জন্য আমরা এই ইউনিটগুলোকে ছেড়ে দেব। ঠিক আছে, এই ইউনিটগুলোকে ছেড়ে দিয়ে, নাটক প্রহসনের এই ইউনিটগুলোকে ছেড়ে দিয়ে আমরা এই প্রবন্ধ এগুলো যা আছে এগুলো সব আমরা ছেড়ে দেবো। এই কারণে পড়াটা অন্তত শুরু করবো না এই জায়গাগুলো, কারণ এগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। রবীন্দ্র সাহিত্যও তাই, রবীন্দ্র সাহিত্য প্রচুর বড়, রবীন্দ্র সাহিত্য, সেখান থেকে আমরা অনেক কাব্যগ্রন্থ চেঞ্জ হয়ে যেতে পারে, উপন্যাস চেঞ্জ হয়ে যেতে পারে, ছোট গল্প চেঞ্জ হয়ে যেতে পারে, নাটক, ভ্রমণ, সাহিত্য, আত্মজীবনী তিনি সবই লিখেছেন, যেহেতু তার সেই জায়গাটা থেকে কলেজে যেগুলো মেন পড়ানো হচ্ছে সেই জায়গাগুলো এবারে আমরা আন্দাজের ওপরও তো কিছু বলতে পারি না, তাই না? সেই জন্য আমাদের এই জায়গাগুলো যেমন আমরা বাদ দিয়ে যেতে পারি যতক্ষণ আমরা নতুন সিলেবাসে আসছি। এইবার এই ছন্দ অলঙ্কারের জায়গা, ছন্দ অলঙ্কার ছাড়া নেটের সিলেবাস কখনোই সম্পূর্ণ হবে না, সেই জন্য ছন্দ অলঙ্কারের ইউনিট 9 আমাদের পুরোটা পড়তে হবে, ছন্দ অলঙ্কার পুরোটা পড়তে হচ্ছে। এবং ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্ব ছাড়াও আমাদের নেট সিলেবাস পূর্ণ হবে না, সেজন্য পুরনো সিলেবাসেও ছিল এবং নতুন সিলেবাসও আছে, এবং আগামী যে সিলেবাস রিভাইজ হবে সেখানেও এই পুরো জায়গাটা থাকবে, এটারও পুরো জায়গাটা থাকবে, অলঙ্কারেরও পুরো জায়গাটা থাকবে। ঠিক আছে, অলঙ্কার ছন্দের এই পুরো জায়গাটা কিন্তু থাকছে। ঠিক আছে, অলঙ্কার ছন্দের পুরো জায়গাটা থাকছে। তাহলে এবার মেন আমাদের যে বিষয়, মেন যে অঙ্কটা সেটা কি? সেটা হলো যে ইউজিসি চেয়ারম্যান বলে দিয়েছেন যে নতুন সিলেবাস ইমপ্লিমেন্ট হওয়ার আগে ছাত্রছাত্রীরা যথেষ্ট সময় পাবেন এবং তারা এই যে আমাদের যে কর্মকাণ্ড সেটা খুব স্মুথলি হবে, সেই জন্য আমাদের চিন্তার কিছু নেই। এইবার একটা কথা তোমাদের বলে দিই, যদিও তোমাদের মনে শান্তি না হয় বা তোমরা যদি সন্তুষ্ট না হও, একটা কথা এখানে আমরা একটা প্র্যাকটিক্যালি কথা বলি। প্র্যাকটিক্যালি কথাটা কি? প্র্যাকটিক্যাল কথাটা হচ্ছে যে আমাদের দেখো ইউজিসি 83টা সাবজেক্টে নেট পরীক্ষা নেয়
এবং 83টা সাবজেক্টের যদি সাবজেক্ট রিভাইজ করতে হয়, যদি আমি একদিন করেও গড়ে ধরি যে একটা সিলেবাসকে সবাই মিলে রিভাইজ করতে গেলে একদিন সময় লাগবে, তাহলে 83 দিন বেরিয়ে যাচ্ছে। তাহলে টুইট কবে করা হয়েছে? 22শে নভেম্বর। ঠিক আছে, তার আগে 3 তারিখ অর্থাৎ নভেম্বরের 3 তারিখে ইউজিসির একটা মিটিং করেছিল, সেই মিটিংয়ে নির্ধারিত হয়েছে যে রিভাইজ করা হবে। তারপরে 22শে নভেম্বর ইউজিসির চেয়ারম্যান আমাদের টুইট করে এই কথাটা জানান। তাহলে তার মানে নিশ্চয়ই তার টুইটের পরে যদি আমি এটা হয়ে থাকি, ডিসেম্বর থেকেই যদি আমি ধরে রাখি যে কার্যক্রম শুরু হয়ে গেছে, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারি অবধি আমাদের এই 90 দিন আমাদের সময় লাগছে যে সিলেবাস চেঞ্জ হওয়ার জন্য, ওদের কাজকর্ম করার জন্য, সিলেবাস নতুন করে লেখার জন্য। তারপর ওটাকে পাবলিশ করতে করতে ধরো মার্চ মাস হয়ে যাবে। তাহলে যদি আমি মার্চ মাস অবধি ধরে নিই সময়, তাহলে আমাদের হাতে কত সময় থাকলো? আমাদের এখানে 3 মাস চলে গেল। জুনের যে পরীক্ষা 3 মাসের মধ্যে কীভাবে সম্ভব? যেহেতু ইউজিসি চেয়ারম্যান বলে দিয়েছেন যে এনাফ সময় পাবে, 3 মাসে কি নতুন সিলেবাস রিভাইজ করা সম্ভব? কোনো দিনই সম্ভব নয়। স্মুথলি তো কোনো দিনই সম্ভব নয়। সেই জন্য তোমরা নিশ্চিত থাকো, আমি একবার 99% শিওর যে জুনের পরীক্ষা আমাদের পুরনো সিলেবাসেই হবে। আগামী যে ডিসেম্বর অর্থাৎ 2024-এর যে ডিসেম্বরের পরীক্ষা, সেই ডিসেম্বরের পরীক্ষা আমাদের এই নতুন রিভাইজ সিলেবাসে হবে। ঠিক আছে, আজকে এইটুকুই, আজকে এই পর্যন্তই আলোচনা। আমি আশা করছি যে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দাও যারা এরকম কনফিউশনে ভুগছে। আমার মনে হয় যে এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকারে লাগবে। তোমাদের যে কোনো প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো তাতে যথাসাধ্য মেটানোর। সকলকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, আমি সবসময় যেটা বলি যে সাফল্য কিন্তু একদিনে আসবে না, কিন্তু একদিন আসবেই, এই বিশ্বাস নিয়ে আজকে শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, পড়াশোনায় থাকো, লক্ষ্যে থাকো।